নমস্কার বন্ধুরা, অবশেষে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কিন্তু ফর্ম দিয়ে দেওয়া হলো অন্নপূর্ণা ভাণ্ডারের। অন্নপূর্ণা ভাণ্ডারে কিভাবে আপনারা আবেদন করবেন অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না। সম্পূর্ণটা কমপ্লিট, ভিডিওটা বড় হতে পারে, কমপ্লিটলি আলোচনা করব, কোথাও বিন্দুমাত্র আপনার ডাউট থাকবে না, এমনভাবে পুরোটা আলোচনা করে দেব, সমস্তটা বলে দেব অ্যাকচুয়ালি কোথায় কি লিখতে হবে এবং লিখে দেখাবো আমি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। কাজে ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, তো এই কারণে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, অনলাইন পোর্টালে এখনও ঠিকঠাক করে কিন্তু শুরু হয়নি, অফলাইন শুরু হয়ে গেছে। এখানে তো আপনারা বাংলায় চাইলে এখানে ডাউনলোড অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মে ক্লিক করলে এই ফর্মটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফর্মটা আপনি পেয়ে যাবেন। পুরো ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা বহুত বড় একটা ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো সরাসরি দেখে নিন কীভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই কয়ে দেওয়া আছে পারিবারিক পরিচয়। তো এখানে প্রথম পরিবারের প্রধানের নাম বা এইচওডি, আপনার বাড়িতে যে প্রধান রয়েছেন, প্রধান বলতে এখানে কাকে বলা হচ্ছে, যে পরিবারকে চালাচ্ছেন এবং যে পরিবারকে আয় করে পরিবারকে বেশি তে কন্ট্রিবিউট করছেন, বা পরিবারের বড় যে, তার নামই কিন্তু পরিবারের প্রধানে থাকবে। যেমন আপনার বাবা যদি এই মুহূর্তে বাড়ির বড় হয়ে থাকে, আপনার বাবা যদি কর্মরত হয়ে থাকে, বাড়ির প্রধান হবে আপনার বাবা। বা এখানে যদি আপনার বাবা বৃদ্ধ হয়ে থাকেন, মা বৃদ্ধ হয়ে থাকেন এবং বাড়ির মধ্যে আপনি আয় করেন এবং পরিবারকে চালান, তাহলে প্রধান হিসাবে আপনাকেও আপনার নামও দিতে পারেন, যে সমস্ত কিছু আপনি হ্যান্ডেল করেন। তো এখানে এরকমই। এবার কোনো বাড়িতে ধরুন মহিলা রয়েছেন যারা, বিশেষ করে আর অবিবাহিত অনেকে জিজ্ঞাসা করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে আয় করে এবং মোটামুটি পরিবারকে চালায়, সেই হবে বাড়ির প্রধান। ঠিক আছে, তো এখানে বাড়ির প্রধান পুরো নাম লিখবেন, আপনার প্রধানের পুরো নাম লিখবেন। ঠিক আছে, যে প্রধান তার পুরো নাম লিখবেন, আপনাদের ফ্যামিলির পুরো নাম লিখে দেবেন। ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী কিন্তু নামটা লিখবেন। তারপরে জন্মের তারিখ, জন্ম যে আছে দিন মাস বছর দিয়ে হিসাবে লিখবেন। মানে ধরুন 22 তারিখ 7/1998, যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপরে বাড়ির প্রধানের লিঙ্গ, মানে বাড়ির প্রধান যে তিনি পুরুষ না মহিলা, মহিলা হলে মহিলা দেবেন, পুরুষ হলে পুরুষ দেবেন। আপনার বাড়ির প্রধান যে, যার নাম প্রধানে দেবেন, তিনি মহিলা না পুরুষ সেটা দিয়ে দেবেন। তারপরে বাড়ির প্রধানের আধার নাম্বার, বাড়ির প্রধানের যে আধার নাম্বার আছে প্রধানের, সেই আধার নম্বর এখানে কিন্তু দিতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ড পরিবারের যদি থাকে, ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, তো এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা এখানে 4 জন আপনার পরিবারের সদস্য না 5 জন, সেটা কিভাবে ডিসাইড করবেন। ধরুন আপনার বাড়িতে আপনার ভাইয়ের পরিবার থাকে, একই বাড়িতে আপনি থাকেন, জয়েন্ট ফ্যামিলি, সব মিলিয়ে 25 জন দেখা গেছে থাকে, 25 জন সদস্যের নাম দেবেন না। আপনার বাড়িতে যে ভাতের হাঁড়ি রান্না হচ্ছে, মানে বাড়িতে যে রান্না হচ্ছে, সেই রান্নাটায় আর এক জায়গায় কতজন বসে খাচ্ছেন, মানে এক হাঁড়িতে যাদের যাদের রান্না হচ্ছে, সেই সমস্ত সদস্যকেই একটা পরিবার বলা হচ্ছে। ধরুন আপনাদের বাড়িতে আপনার ভাইয়ের ছেলে বউ নিয়ে এক আলাদা খায়, আর আপনি আপনাদের বাড়িতেই থাকেন, একই বাড়িতে থাকেন, আপনি আলাদা খাচ্ছেন, তাহলে আপনার ভাইয়ের আলাদা পরিবার, আপনার আলাদা পরিবার। বোঝাতে পেরেছি? মানে একই বাড়িতে থাকলেই এক পরিবার হচ্ছেন না, যারা একসাথে খাচ্ছেন, একই সাথে রান্না করছেন, একই সাথে খাওয়া দাওয়া করছেন, একই হাঁড়ির খাবার খাচ্ছেন, তারাই হচ্ছে পরিবার। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম আপনাদের 4 জন পরিবার, কিংবা 5 জন, কিংবা 6 জন, যে কজন পরিবার হবে, পরিবারের সদস্য সংখ্যা লিখবেন। ঠিক আছে, এবার ঠিকানা, ঠিকানা হচ্ছে আপনার যে স্থায়ী ঠিকানা আছে, এই ঠিকানাটা লিখে দেবেন। আপনার যে ঠিকানা আছে আধার কার্ড অনুযায়ী অবশ্যই ঠিকানাটা লিখবেন। ঠিক আছে, তারপরে চলে গেল যোগাযোগের নম্বর। যোগাযোগের নাম্বার, এখানে একটা নাম্বার দেবেন, ফোন নাম্বার। কোন ফোন নাম্বার দেবেন? ফোন নাম্বার প্রধানের ফোন নাম্বার দেবেন, যে বাড়ির প্রধান তার ফোন নাম্বার দেবেন। কিন্তু যে সে ফোন নাম্বার দিলে হবে না, আধার কার্ডের সঙ্গে, বিশেষ করে প্রধানের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, প্রধানের যে আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার কিন্তু এখানে দেবেন।
তারপরে 9 নম্বরে বলেছে নাম, জন্মের তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্য। এই জায়গাটা একটু ক্লিয়ার করি। পরিবারের প্রধানের ডিটেলস তো আমরা এক্ষুনি দিলাম। পরিবারের প্রধানের নাম, আধার নাম্বার, তিনি মহিলা না পুরুষ, তার এজ কত, ও ঠিকানা কি রয়েছে, সেগুলো দিলাম। পরিবারের প্রধানের আর কোনো ডিটেলস দিতে হবে না, কিন্তু পরিবারের প্রধান পরিবারের প্রধান যদি মহিলা হন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি তিনিই আবেদন করেন, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। এখানে বলে দিয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, বাড়ির প্রধানই মহিলা আর মহিলাই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন, তাহলে এখানে রাইট টিক দেবেন। আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। আদারওয়াইজ ধরুন আপনার বাড়িতে যে প্রধান রয়েছে সে পুরুষ, ঠিক আছে, প্রধান পুরুষ, তাহলে এখানে আবেদন তিনি নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য করবে না, তাহলে এখানে কি হচ্ছে, টিক দেওয়ার দরকার নেই। একই রকমভাবে ধরুন আপনার সদস্য সংখ্যার মধ্যে প্রথম যে সদস্য সেটা হচ্ছে কিন্তু বাড়ির প্রধান। মানে ব্যাপারটা বলি, আপনাদের ধরুন 4 জন ফ্যামিলিতে আছে, তাহলে একজন হচ্ছে পরিবারের প্রধান, দ্বিতীয় ব্যক্তির জন্য হচ্ছে সদস্য 1, তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সদস্য, ঠিক আছে, সদস্য 2 এবং চতুর্থ ব্যক্তির জন্য কিন্তু সদস্য 3। এরকমভাবে কিন্তু হবে। 4 জন থাকলে সদস্য 3, 1 2 3 সদস্য, আর একজন হচ্ছে পরিবারের হেড, টোটাল 4 জন। এরকমভাবে কিন্তু মাথায় রাখতে হবে। এবং পরিবারের প্রধান যে আছে সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারেই আবেদন করেন এবং মহিলা হয়, তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবে, যেমন বললাম। আর সদস্য 2, ধরুন আপনি যে পরিবারের প্রধান সে হচ্ছে আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী হচ্ছে সদস্য 1, তাহলে এখানে স্ত্রীর নাম, ঠিক আছে, স্ত্রীর নাম দেবেন, ঠিক আছে। এখানে আপনার তাহলে স্ত্রীর নাম দেবেন, ওয়াইফের নাম দেবেন, ঠিক আছে। তারপরে ওয়াইফের ডেট অফ বার্থ দেবেন, জন্মের তারিখ। ওয়াইফ কি মেল না ফিমেল সেটা দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মানে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক যদি বলি, পরিবারের প্রধান হচ্ছে আপনার স্ত্রী, আপনার সঙ্গে কি সম্পর্ক হবে, স্বামী, ঠিক আছে। তারপরে এখানে আধার নাম্বার, আপনার স্ত্রীর আধার নাম্বার দিয়ে দেবেন। এইরকমভাবে দ্বিতীয় সদস্য, ধরুন আপনার মা জীবিত অবস্থায় রয়েছে, মায়ের ডিটেলস দিচ্ছে, তো এখানে মাতার নাম দেবেন, আপনার মাতার নাম, তারপরে তার জন্মের তারিখ, ফিমেল, লিঙ্গ, ঠিক আছে। এবং এখানে সদস্য কি প্রধান সদস্যের সাথে কি সম্পর্ক, মাতা, এবং আপনার মায়ের আধার নাম্বার দেবেন। এবার এখানে ধরুন আপনি পুরুষ, তো আপনার পুরুষ যেহেতু আপনি বাড়ির প্রধান, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন না, সেক্ষেত্রে এখানে কিছু করবেন না, টিক দেবেন না। কিন্তু আপনার ওয়াইফের জন্য আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে চাইছেন, তাহলে এখানে টিক মার্ক দেবেন। আপনার যে মাও অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য, ঠিক আছে, তাহলে আপনার মায়ের জন্য টিক দেবেন। ধরুন আপনার মা অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চায় না, যে অ্যাকচুয়ালি যোগ্য না বা 60 বছর পেরিয়ে গেছে, তাহলে টিক দেবেন না। যারা আপনার ফ্যামিলির মহিলা আছে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য, তাদের পাশে কিন্তু টিক দেবেন। এবং আপনার এখানে সদস্যের মধ্যে আপনার ছেলে আছে, ধরুন ছেলের নাম বা মেয়ের নাম এখানে দিলেন, তার জন্মের তারিখ, সে মেল না ফিমেল দিয়ে দিলেন, এবং তার সঙ্গে সম্পর্ক কি এখানে পরিবারের সঙ্গে এখানে বাবা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি বাবা, তার আধার নাম্বার দিলেন। আপনার মেয়ে থাকলে মেয়ের নাম দেবেন, মেয়ের নাম এখানে নাম দিলেন, তার জন্ম তারিখ, লিঙ্গ, এখানে কি হচ্ছে বাবা দিলেন এবং তার আধার নাম্বার। এইরকমভাবে তো যারা আবেদন করবেন তার মাঝে টিক দেবেন। এবং এখানে বলে রাখি, অনেক বাচ্চার হয়তো 5 বছর হয়নি, 5 বছরের কম বয়স, আধার নাম্বার হয়নি, সেক্ষেত্রে এনে দেবেন। ধরুন আপনার ছেলের 5 বছর হয়নি এখনও, তাহলে আধার নাম্বার নেই, তাহলে ক্যাপিটালে এন, বড় হাতের এন, মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এই কথাটা লিখবেন। যতজন সদস্য আছে তাদের ততজনের এই ডিটেলস আপনাকে দিতে হবে, পাশে এটা দিতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনাকে বলছে 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য। আচ্ছা, বলছে পরিবারের যতজন আছে প্রাপ্তবয়স্ক, মানে 18 বছর বা 18 বছরের বেশি, কি বলছি এখানে 18 বছর বা 18 বছরের বেশি যতজন ব্যক্তি আছে বা সদস্য আছে, ইনক্লুডিং প্রধান, প্রত্যেকের ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে HOD, যে প্রধান আছে বাড়ির প্রধান, যে পরিবারের প্রধান, তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম, ধরুন স্টেট ব্যাংকের আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দিলেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলেন,
ঠিক আছে, তারপরে আইএফসি কোড এখানে দিয়ে দিলেন, ব্যাংকের বই দেখে দেখে দিয়ে দিলেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার তো একটা বই নেই, ধরুন আপনার সদস্য বা প্রত্যেকটা যে প্রধান আছে তাদের তো একটা বই নেই, পরিবারের সদস্যর একজনের নামে 2-3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে। কোন ব্যাংকের ডিটেলসটা দেবেন? যেটা হচ্ছে ডিভিডি আর জন্য লিঙ্ক করা আছে আপনার আধার কার্ডের সাথে, যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে, যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলসটা দেবেন প্রত্যেকটা সদস্য, মানে ডিভিডি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। কারণ একজনের নামে 10টাও ব্যাংক অ্যাকাউন্ট, 10টা ব্যাংকে বই থাকতে পারে, কিন্তু দেবেন এখানে শুধুমাত্র ডিভিডি লিঙ্ক করা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট। একই রকমভাবে আপনার প্রধানের দিলেন, তারপরে সদস্য, ধরুন আপনার স্ত্রীর আছে, স্ত্রীর যে আপনার ব্যাংকের নাম ধরুন আপনার ব্যাংক অফ ইন্ডিয়াই আছে, লিখে দিলেন ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আইএফসি কোড দিলেন। দ্বিতীয় সদস্য যে আছে তারও ব্যাংক ডিটেলস দিলেন, ব্যাংকে কোন ব্যাংকে আছে দিলেন, তৃতীয় সদস্য দিলেন, চতুর্থ সদস্য দিলেন। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবেন এখানে যে সদস্য ওয়ানে যার নাম লিখবেন, এখানে যে সদস্য ওয়ানে যার নাম লিখবেন, এখানেও কিন্তু সদস্য ওয়ানে সেম ব্যক্তির কিন্তু ব্যাংকের ডিটেলস দেবেন। ঠিক আছে, সেম ব্যক্তির এরকম সদস্যগুলোকে সেম রাখবেন। হ্যাঁ, তারপরে এখানে বলে দিয়েছে এপিক এবং সকল প্রাপ্ত বয়স্ক ভোটার তালিকার আর অংশ এবং নম্বর সহ। ঠিক আছে, মানে এখানে কি বলছে, প্রথমে বলে দিয়েছে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, মানে প্রধান যে আছে প্রধানের এর এপিক নম্বর দিতে, প্রধান যে আছে তার এপিক নম্বর মানে ভোটার কার্ডের যে নম্বর আছে, ভোটার কার্ডের ওপর যে নম্বর ভোটার নম্বরটা দেবো, ভোটার এপিক নম্বর যেটা আছে দেখবেন নাম্বার এটাতে, এবং বিধানসভা এবং অংশের নাম, এখানে বিধানসভা ধরুন আপনার 117 আর অংশ হচ্ছে 20, এরকমভাবে আপনার মানে ভোটার স্লিপের ওপর দেখতে পারবেন যে বিধানসভা এবং অংশ এই দুটো পাশাপাশি লিখবেন, প্রথমে বিধানসভা ক্ষেত্র এবং অংশ পাশে লিখবেন। তারপরে একই রকম সদস্য ওয়ানের এপিক নাম্বার, ভোটার কার্ড রয়েছে সদস্য ওয়ানের যে ভোটার কার্ড রয়েছে তার এপিক নাম্বার দেবেন, বিধানসভার ক্ষেত্র এখানে লিখবেন, বিধানসভার অংশ এখানে লিখে দেবেন। একই রকমভাবে সদস্য 2 এর ভোটার নাম্বার বা এপিক কার্ড দেবেন এবং তাদেরও লিখবেন। এরকমভাবে যতজনের ভোটার কার্ড আছে তাদের সমস্ত ডিটেলস দেবেন। তারপরে 12 নম্বরে চলে গেল বিভাগ। আপনার 12 নম্বরে বলছে আপনি SC ST OBC যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলেই দেবেন, না আপনি জেনারেল ক্যান্ডিডেট। তো এখানে অসংরক্ষিত যদি জেনারেল হয়, অসংরক্ষিত আনরিজার্ভ UR মানে আনরিজার্ভ ক্যাটাগরি যদি হও তাহলে এখানে ক্লিক করবে, আর যদি এখানে EWS হও মানে ব্যাকওয়ার্ড ফিল্ড থেকে আসো, ইকোনমিক ব্যাকওয়ার্ড ফিল্ড থেকে আসো তাহলে এটাই দেবে, যদি SC তপশিলি হও তাহলে এখানে দেবে, ST হলে এখানে দেবে, এবং অন্যান্য যদি হও OBC হও তাহলে এখানে দেবে, এবং বিশেষভাবে ঝুঁকি জনতা মানে PWTG আছে যে গোষ্ঠী আছে জনগোষ্ঠী PWTG হলে ওটাই দেবে। আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরির সামনে টিক করবেন এবং সেই ডকুমেন্টটা দেবেন। যদি আনরিজার্ভ হন তাহলে আর কোনো আপনাকে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। ST ST OBC বা অন্যান্য কিছু হলে আপনাকে কিন্তু সংশয়পত্র দিতে হবে, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। তারপরে হচ্ছে রেশন কার্ড বা খাদ্য ভুরক। ঠিক আছে, এটা আপনাকে দিতে হবে রেশন কার্ডের। বলে রাখি এখানে প্রথম যেটা দেওয়া আছে, আধারে কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে অবশ্যই ইয়েস করবেন, না থাকলে ডিজিটাল নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে আধারের ধরন দিতে হবে, আপনাদের রেশন যে কার্ড আছে রেশন কার্ডের টাইপটা আপনাকে দিতে হবে, মানে রেশন কার্ডটা কি কোন টাইপের মধ্যে, রেশন কার্ড খুললেই আপনি দেখতে পারবেন, ডিজিটাল রেশন কার্ড খুললেই যে কোন টাইপের। আমাদের এই টাইপের ধরুন আছে, তো আমি এই টাইপের দিলাম RKSY1। ঠিক আছে, তারপরে এখানে বলে দিয়েছে পরিবারের রেশন কার্ডের দোকান থেকে মাসিক রেশন তোলেনি কিনা, প্রত্যেক মাসে যে রেশন দোকান থেকে রেশন দেওয়া হয় সেই রেশন আপনি তোলেন কিনা, তো এখানে যদি তোলেন ইয়েসে হ্যাঁতে ক্লিক করবেন, না তো নাতে ক্লিক করবেন। তারপরে এখানে সম্পদ, আপনার সম্পত্তির সমস্ত ডিটেলস দিতে হবে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে গেলে যে আবেদন করছে তার না, পুরো ফ্যামিলির সম্পত্তির ডিটেলস এখানে দিতে হবে। এখানেই অনেকেই ফর্ম ফিল আপ করবে না। প্রথম হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে পাকা ঘর রয়েছে, আপনার বাড়িতে যে পাকা ঘরের সংখ্যা সেটা 3টে বা তার বেশি অধিক আছে কি না, ঠিক আছে, সেটা কিন্তু দিতে হবে। মানে আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে 3 বা 3-এর বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। ছাদের ঘরের কথা বলছি না, এমনি নর্মাল পাকা ঘর যদি থাকে
তাও হ্যাঁতে ক্লিক করতে হবে আপনাকে। আর যদি তিনটের কম থাকে তাহলে নাতে ক্লিক করবেন। তারপরে পরিবারের জমির মালিকানা, আপনি পরিবারের জমি যে বাড়িতে আছেন তার মালিক যদি আপনি হন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আদারওয়াইজ নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁতে ক্লিক করেন কী কী তথ্য দিতে হবে? রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, ROS, হলফনামা, তারিখ সহ এবং জমির রেকর্ডের কপি, এই সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তারপরে পরিবার সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের টোটাল যতগুলো সদস্য আছে, ধরুন আপনার নামে একটা জমি কেনা আছে, আপনার বউয়ের নামে একটা জমি কেনা আছে এবং তার মানে আপনার ছেলের নামে একটা জমি কেনা আছে, তো সব জমি মিলিয়ে টোটাল জমির পরিমাণ এখানে দিতে হবে শতকে। ঠিক আছে, যে শতক হবে, ধরুন আপনার শতক রয়েছে 0.0573, ঠিক আছে, এই টোটাল যে শতক আসছে সেই শতকে আপনি এখানে কিন্তু দেবেন। ঠিক আছে, টোটাল জমির পরিমাণ এবং রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আওতায় জমির নথি, সমস্ত ডিটেলস দিতে হবে। তারপরে এখানে 4 নম্বরে দিয়েছে যানবাহন এবং আপনি এবং আপনার পরিবার কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। যদি আপনার পরিবারের মোটর চালিত, ঠিক আছে, 4 চাকা আর গাড়ি আছে, যদি 4 চাকা গাড়ি থাকে আপনার পরিবারে, ঠিক আছে, কোনো সদস্যের, তাহলে হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বার, গাড়ির যে নাম্বার আছে সেই নাম্বার দেবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এখানে কিন্তু অনেকেই বলছে 2 চাকা, এখানে কিন্তু 2 চাকার কথা বলা হয়নি, এখানে 4 চাকার গাড়ির কথা বলা হয়েছে। পরিবারের যে কোনো সদস্যের যদি 4 চাকা গাড়ি থাকে এবং সেটা যদি বাণিজ্য মানে ব্যবসার ক্ষেত্রে ইউজ না হয় তাহলে সেই গাড়ির নাম্বার এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবং এখানে গাড়ির জিপ ট্র্যাক্টর এ অন্তর্ভুক্ত করুন, যদি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তার মডেল নাম্বারও এখানে দিতে। দেখুন গাড়ি, জিপ, ট্র্যাক্টর এগুলো যদি থাকে সেগুলোরও মডেল নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই বলে রাখি যে এখানে গাড়ি বলতে 4 চাকার কথা উল্লেখ করা হয়েছে। 4 চাকার যে কোনো ধরনের, যদি 4 চাকা ছাড়া জিপ থাকে, ট্র্যাক্টর থাকে বা অন্য কিছুও থাকে, সেগুলোও কিন্তু এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে পরিবারের সদস্যের স্বাস্থ্য বীমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। আপনার পরিবারের সদস্যদের জন্য কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, তো আপনার কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে, তার ডিটেলস দিতে হবে। আপনি কোনো সরকারি চাকরি করেন, সেখানে হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে, তার ডিটেলস দিতে হবে। বা আপনি নিজে থেকে আপনার মা বাবার জন্য হেলথ ইন্স্যুরেন্স কিনেছেন, তার ডিটেলস দিতে হবে। তো এখানে প্রথমে বলে রাখি, হেলথ ইন্স্যুরেন্স যদি পরিবারের কাউন্ট না থাকে তাহলে ডাইরেক্ট নাতে ক্লিক করবেন, আর যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। যেমন হচ্ছে বাড়ির প্রধান যে আছেন, প্রধানের যদি আপনার পরিবারের স্বাস্থ্য বিমা থেকে থাকে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, সেটা টাইপ দেবেন যে সরকারি হেলথ ইন্স্যুরেন্স হয়েছে না বেসরকারি। ধরুন বেসরকারি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তো বিমার অঙ্ক কত টাকা কভারেজ দেবে, ধরুন আপনার 5 লাখ টাকা কভারেজ দেবে, তো 5 লাখ দিলেন। এবং প্রিমিয়াম প্রত্যেক মাসে কত টাকা প্রিমিয়াম দেন তার ডিটেলস এখানে দিয়ে দিলেন। একই রকমভাবে সদস্য 2 আপনার স্ত্রী, আমি লিখেছিলাম ওখানে, আপনার স্ত্রীর বিমা করেন, যদি করেন তাহলে এখানে বেসরকারি করলে বেসরকারি, সরকারি করলে সরকারি বিমা, ধরুন এখানেও 5 লাখ, এখানে তার প্রিমিয়ামের বিবরণ দেবেন যে কত টাকা মাসে দিতে হয়। এরকমভাবে প্রত্যেকটা সদস্য দেবেন। আর যদি ধরুন আপনার বাবা মার জন্য করেছেন, আর কাউর নেই, যে কজন সদস্যের বিমা আছে সেই কজন সদস্যের নাম এবং বিমার অঙ্ক এবং প্রিমিয়াম প্রত্যেক বছর কত করে দিচ্ছেন সেগুলোর ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। গেল। এরপরে হচ্ছে আয় বা পেশা, আপনার আয় কি আছে, আপনি কি করেন সেগুলো দিতে হবে। প্রথম হচ্ছে আপনার মধ্যে সদস্য কেউ যদি কর প্রদান করেন, মানে কেউ যদি প্যান বা পি ট্যাক্স দেন, আপনি যদি ইনকাম ট্যাক্স বা পি ট্যাক্স দেন তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করুন। আর যদি সদস্যের মধ্যে কেউ না দেয় তাহলে নাতে ক্লিক করবেন, আর কিছু করার দরকার নেই। আর যদি হ্যাঁতে ক্লিক করেন কোন সদস্য আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, কোন সদস্য দেন না, সমস্ত ডিটেলস দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান নাম্বার উল্লেখ করতে হবে। যেমন HOF হেড যে প্রধান যে আছেন, ঠিক আছে, প্রধান যে আছেন প্রধানের নাম দিতে হবে। ঠিক আছে, প্রধানের নাম দেবেন। প্যান নাম্বার কি দেবেন, প্রধানের যে প্যান নাম্বার আছে প্যান কার্ডের নাম্বার সেটা দেবেন। তারপরে এখানে সদস্য এছাড়াও যদি অন্যান্য যে সদস্য আছে, সদস্য 1, সদস্য 2, তারাও যদি
পি ট্যাক্স বা সরকারকে ট্যাক্স দেয়, মানে ইনকাম ট্যাক্স ফাইল করে, তাদের ডিটেলসও দিতে হবে। আপনার স্ত্রীও যদি করে, স্ত্রীর নাম দেবেন এখানে এবং প্যান কার্ড দেবেন। একই রকমভাবে আপনার ছেলেও যদি করে, ছেলের ডিটেলস দেবেন। আপনার মাও যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেন, তার নাম এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে। ওখান থেকে প্যান কার্ড নাম্বার মারলেই কত টাকা কি দেন, লেনদেন, সেগুলো দেখতে পাবে। তো এক্ষেত্রে যে কজন সদস্য ইনকাম ট্যাক্স ফাইল করেন, আয়কর দেন বা পি ট্যাক্স করেন, তার প্রত্যেকের নাম আর তার কি হচ্ছে প্যান কার্ডের নম্বর দিতে হবে। ঠিক আছে। তারপরে কর্মসংস্থার ধরন। এবার প্রথমেই প্রধান, পরিবারের প্রধান যে আছে তিনি সরকারি চাকরি কাজ করেন, বেসরকারি কাজ করেন, না অ্যাকচুয়ালি এখানে ব্যবসায়ী বা কোনো মানে রেস্টুরেন্টের মালিক, সেগুলো দিতে হবে। আর না পার্ট টাইমে কাজ করছেন, না এখন কারিগরি বা শিল্প বা কৃষক ইত্যাদি রয়েছেন। যে ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন সেই ক্যাটাগরি দেবেন। বাড়ির প্রধান হিসাবে আপনি কি করেন, ধরুন সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে টিক করবেন। ধরুন এখন প্রধান বাড়ির কিন্তু কোনো রকমভাবে কাজ করছেন না, বেকার, তাহলে বেকারে ক্লিক করবেন। বা পরিযায়ী শ্রমিক যদি হন, পরিযায়ী শ্রমিকে ক্লিক করবেন। বা বেসরকারি চাকরি, প্রাইভেটে চাকরি করেন, তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে পরিবারের প্রধান যে আছেন তার পেশা কী রয়েছে সেটা দেবেন। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলেছে, সবচেয়ে উপযুক্ত ঘরের ঠিক দিন যদি না থাকে তাহলে নথি ঘোষণায় জমা দিন। প্রয়োজনীয় নথি যদি কোনো কিছু না থাকে তাহলে প্রয়োজনীয় মানে যদি থাকে, সরকারি চাকরি করেন, তার নথি দিন, কোন পোস্টে কাজ করেন না করেন তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে। সদস্য 1, ধরুন আপনার স্ত্রী কিচ্ছু করে না, বেকার, তাহলে বেকারে ক্লিক করুন। ধরুন প্রাইভেটে কাজ করে আপনার স্ত্রী, প্রাইভেটে ক্লিক করুন। সদস্য 2, সরকারি ক্ষেত্রে সদস্য 2 যে রয়েছেন সরকারি ক্ষেত্রে কী করেন, সদস্য 3 কী করেন, এবং সদস্য 4 যে কাজ করেন না, পরিবারের বাচ্চা রয়েছে, সেখানে বেকার ক্লিক করবেন। ঠিক আছে। এই হচ্ছে ডিটেলস। ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্যবয়স্কদের সদস্য সংখ্যা। মানে এখানে আপনার পরিবারে 18 বছরের বেশি যারা আছেন তারা তাদের শিক্ষাগত যোগ্যতা আছে না নেই সেটাই দিতে হবে। ধরুন না, যারা শিক্ষিত বলতে এখানে যাদের কাছে সার্টিফিকেট আছে, হতে পারে আপনি 5 পাস করেছেন, তার আপনার সার্টিফিকেট আছে, তাহলে আপনি সেটাকে শো করতে পারবেন। মার্কশিট রয়েছে, আপনি শো করতে পারবেন, তাহলে আপনি শিক্ষিত হিসাবে টিক দেবেন। এই এডুকেশন যাই হোক না কেন, 5 পাস হলেও শিক্ষিততে টাইপ দিয়ে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা লিখবেন। এবং যাদের ধরুন কোনো সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, তারা অশিক্ষিততে ক্লিক করবেন। তো এখানে যারা শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, ধরুন আপনার বাড়িতে 2 জন মাধ্যমিক পাস রয়েছে, 2 জন রয়েছে মাধ্যমিক পাস, আর 3 জন রয়েছে যে পড়াশোনা করেনি। ধরুন আপনার বাবা মা বয়সকালে আগে পড়াশোনা করেনি, তো 3 জন শিক্ষিত, 2 জন শিক্ষিত, 3 জন অশিক্ষিত, এরকম দিয়ে দিলেন। বাড়ির প্রধান এইচওডি শিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিততে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে শিক্ষিত বলতে কোনো না কোনো সার্টিফিকেট আপনার রয়েছে। ঠিক আছে। তো এখানে শিক্ষিততে ক্লিক করে নেন এবং এখানে বলে দিয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। ধরুন আপনার বাড়ির যে প্রধান সে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাহলে গ্র্যাজুয়েশন লিখবেন। ঠিক আছে। গ্র্যাজুয়েশন লিখবেন এবং ধরুন মাধ্যমিক পাস করেছে, তাহলে এখানে মাধ্যমিক লিখবেন। ঠিক আছে। কেউ ধরুন এইচএস পাস করেছে, তো এইচএস লিখবেন। এরকমভাবে সদস্য 1 ধরুন আপনার শিক্ষিত, তাহলে এখানে শিক্ষিত ক্লিক করলেন এবং সর্বোচ্চ এডুকেশন কোয়ালিফিকেশন আমি ধরলাম মাধ্যমিক, উচ্চ যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেরকম। ধরুন সদস্য 2 রয়েছে, সে তার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নেই, অশিক্ষিত লিখে দিলেন। এরকমভাবে অবশ্যই বাচ্চাদেরটা দিতে দেবেন না, যারা পড়াশোনা করছে এখন তাদেরটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা 18 বছর পেরিয়ে গেছে তাদের সর্বোচ্চ এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। এবং ধরুন এখন কেউ 18 বছর পেরিয়ে গেছে, কলেজে পড়ছে বা পড়াশোনা করছে, তার যে হায়েস্ট এডুকেশন সেটা দেবেন। ঠিক আছে। আর বাচ্চাদের দেওয়া দরকার নেই, যারা স্কুলে পড়ছে তাদের দেওয়া দরকার নেই। এরপরে বলেছে কোনো সদস্য যদি সাংবিধানিক পদে বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হয়ে থাকেন, তাহলে যদি থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আদারওয়াইজ না। মানে আপনার পরিবারের মধ্যে কেউ যদি সাংসদ হন, মেম্বার হন, পঞ্চায়েতে কাজ করে, বিধানসভায় কাজ করে, বা কোনো না কোনো বিধানসভা বা কোনো কিছুর থেকে পদে রয়েছে, তাহলে যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, আদারওয়াইজ নাতে ক্লিক করবেন। যিনি পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং তার জন্য প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। ঠিক আছে। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, পরিবারের মধ্যে কোনো সদস্য কি সরকারি কোনো পেনশন পায়, যদি পায় হ্যাঁতে ক্লিক করবেন। সরকারি পেনশন
ভোগী তার সদস্য নাম্বার। এবার এখানে অনেকেই বুঝবেন না যে সদস্য নাম্বার মানে কি। দেখুন, সদস্য নাম্বার মানে এই যে সবার প্রথমে আমরা এখানে করেছিলাম কি, এই যে সদস্য 1 সদস্য 2 করে লিখেছিলাম যে বাড়ির প্রথম প্রধানের নাম ডিটেলস দিয়েছিলাম, তারপরে সদস্য 1-এর নাম ঠিকানা দিয়েছিলাম। সদস্য 1 মানে এখানে সদস্য সংখ্যা 1, সদস্য 2 মানে সদস্য 2। মানে এখানে ব্যাপারটা কি হবে, এই যে এখানে যখন আপনি লিখছেন যে আপনার এখানে আপনি লিখছেন যে যিনি সরকারি পেনশন পায় তিনি হ্যাঁ পাচ্ছে, এবং তিনি সরকারি পেনশন পাচ্ছে, যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত নম্বরে আছে। ধরুন আপনার সদস্য 3-এ তার ডিটেলস দিয়েছিলেন, তার সদস্য 3 নম্বর দিয়ে দেবেন। আর এখানে ধরুন আপনার বাড়িতে যে সদস্য রয়েছে, যিনি সংসদ বা মন্ত্রিসভায় রয়েছেন, তিনি কত নম্বর সদস্য, মানে সদস্য নাম্বার কত। ধরুন 2 নম্বর সদস্য যে রয়েছেন সেই অ্যাকচুয়ালি এই পদে রয়েছে, তো 2 নম্বর সদস্য দেবেন। আর যদি না থাকে তো নাতে ক্লিক করলে আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। একই সাথে কোনো সদস্য যদি জিএসটি অধীনে জিএসটি থাকে, কোনো সদস্য যদি জিএসটি নাম্বার থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি জিএসটি নাম্বার যেটা আছে সেই জিএসটি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর যদি না থাকে নাতে ক্লিক করবেন, জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই। পরিবারের মোট বার্ষিক আয়, মানে আপনার যে 4 জন ফ্যামিলি আছেন সব মিলিয়ে পরিবারের মোট যে আয়, ধরুন আপনার ওয়াইফ কাজ করেন, আপনিও কাজ করেন, আপনার ছেলেও কাজ করেন, আমার বাবাও কাজ করেন, সব মিলিয়ে ধরুন আপনার বছরে ফ্যামিলি ইনকাম 10 লাখ, তো 10 লাখ দিলেন। ঠিক আছে, আপনি যদি শুধু কাজ করেন তো আপনার ইনকাম ধরুন যে না বছরে 2 লাখ, তাহলে 2 লাখ দিলেন। পরিবারের মোট ইনকাম কিন্তু দিতে হবে। এবং অন্যান্য পরিচয়পত্র, ধরুন আপনি সিএএ আবেদনে বর্তমান অবস্থায় যদি থাকেন, মানে সিএএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন আপনি সিটিজেন হওয়ার জন্য আবেদন করেছেন, তাহলে এখানে ডিটেলস দিতে হবে। বাড়ির প্রধান, আপনি যদি আবেদন করে থাকেন তাহলে এখানে লিখবেন আবেদন করা হয়েছে, হ্যাঁ, আবেদন নম্বর দেবেন এবং ইস্যু করা হয়েছে সার্টিফিকেট নাম্বার দেবেন। আর যদি না আবেদন করেননি তাহলে প্রযোজ্য নয়, যে আপনি অলরেডি সিটিজেন, আপনার আবেদন করেননি এই তো। আর আবেদন করলে আবেদন করা হয়েছে এখানে টিক দিয়ে আবেদন নম্বর দিতে হবে। আর ইস্যু করা হয়েছে, ইস্যু করলে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। সদস্য 2, এখানে সদস্য 1 যে আছে, এটা হলো পরিবারের প্রধান। সদস্য 1 যে আছে তার ক্ষেত্রেও একই রকম, সে যদি সিএ এর জন্য আবেদন না করে থাকে তা প্রযোজ্য নয়। আর আবেদন করলে সেই আবেদন নাম্বার দিতে হবে। আর যদি এই আবেদন করার পর ইস্যু করা হয়ে থাকে, সার্টিফিকেট দিয়ে আপনাকে ভারতীয় নাগরিক হিসাবে সরকার সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট নাম্বারও দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা সদস্যের এর ক্ষেত্রে। আর যারা অলরেডি ভারতের নাগরিক, সিটিজেন সিএএ করার দরকার নেই, সেক্ষেত্রে কী হচ্ছে এখানে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়ে ক্লিক করবেন যতজন সদস্য আছে তাদের ক্ষেত্রে। তারপরে বলেছে আপনার কাছে সরকারি কোনো ক্রেডিট কার্ড আছে কিনা। ক্রেডিট কার্ডের ধরুন সরকার বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সুবিধা পেয়ে থাকে। ধরুন আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে, বা আপনার কাছে তোমার হচ্ছে শিল্প ক্রেডিট কার্ড আছে, কিংবা মৎস্য ক্রেডিট কার্ড আছে, কিংবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। এই ধরনের কোনো যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেই ডিটেলস এখানে দিতে হবে। যেমন পরিবারের প্রধানের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার নাম্বার দিতে হবে, আইডি নাম্বার দিতে হবে, এবং কোন তারিখে ইস্যু হয়েছে সেটা দিতে হবে। একই সাথে সদস্য 1-এর যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে, এই ধরনের সরকারি ক্রেডিট কার্ড থেকে, তাহলে তার নাম্বার, আইডি নাম্বার এবং ইস্যু নাম্বার। সদস্য 2-এর থেকে থাকলে, সদস্য 3-এর থেকে থাকলে যার আছে তার এখানে ডিটেলস দিতে হবে। আর না থাকলে, কোনো ক্রেডিট কার্ড না থাকলে সরকারি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে এখানে বলে দিয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তাহলে মামলায় টিতে ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। ধরুন আপনার এসআইআর-এর নাম বাদ গেছে, আপনি কি মামলা এখন রয়েছে, ট্রাইব্যুনালে রয়েছেন, ঠিকানা দিতে হবে। তো যদি আপনি ধরুন এসআইআর নাম বাদ যায়নি, বাদ পড়ে না নাম বাদ যায়নি তাহলে নাতে ক্লিক করবেন, না আমার নাম বাদ যায়নি। আর যদি না মানে এখানে আপনার হচ্ছে প্রযোজ্য নয়, যদি মামলা না করে থাকেন, ঠিক আছে, আপনার বাদ গেছে কিন্তু আপনি মামলা মানে আর ট্রাইব্যুনালে নেই, আপনি আর আবেদনই করেননি, তাহলে বলে লিখবেন প্রযোজ্য নয়। আর যদি আপনি মানে অ্যাকচুয়ালি মামলা করে থাকেন আপনার, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, হ্যাঁ মামলা রয়েছে, তার বিবরণ দেবেন। একই সাথে সদস্য 2-এরও সেম, সদস্য 2-এরও সেম, যাদের যাদের নাম ওঠেনি, যারা যারা ট্রাইব্যুনালে এই মুহূর্তে রয়েছেন বিচারাধীন অবস্থায়, তারা হ্যাঁতে ক্লিক করবেন। আর যারা
এসআরআই এ নাম উঠে গেছে যাদের, তারা নাতে ক্লিক করবেন, আর যারা নাম বাদ গেছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেনি তারা প্রযোজ্য নয় ক্লিক করবেন। ঠিক আছে। তারপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে শিশুর বিবরণ দিতে আপনার পরিবারে কোনো না কোনো সন্তান আছে, সে হয়তো স্কুলে পড়ছে, যদি স্কুলে পড়ে থাকে তার ডিটেলস দিতে হবে। যেমন সদস্য ও সংখ্যা, শিশুর সদস্য সংখ্যা, শিশুর নাম দেবেন, এখানে প্রথম বাচ্চার নাম দেবেন, যে বড় বাচ্চা তার নাম দেবেন, কোন ক্লাসে পড়ে, আপনি ধরলাম 5-এ পড়ে তো ক্লাস 5 দিয়ে দিলেন। বিদ্যালয়ের নাম, এখানে স্কুলের নাম দিলেন, যে স্কুলের নাম কি, স্কুলের নাম দিলেন। ঠিক আছে। এবং কোন ধরনের স্কুলটা, কোন ধরনের, সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সেটা দেবেন, যেটা হবে সেটাই ঠিক দেবেন। এবং সদস্য 2 আরেও একজন শিশু রয়েছে, দ্বিতীয় শিশুর নাম দিলেন, এখানে কোন ক্লাসে পড়ে, ধরুন ক্লাস 10-এ পড়ে দিলেন, বিদ্যালয়ের নাম দিলেন, এবং কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে, সেগুলো দিয়ে দিলেন। ঠিক আছে। তারপরে চলে আসলে শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুর টিকাকরণ ঠিকঠাক হয়েছে কিনা তার ডিটেলসও দিতে হবে, যে প্রথম যে শিশু আছে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে, টিকাকরণ করা হয়নি, যদি টিকাকরণ না দিয়ে থাকেন তাহলে টিকাকরণ করা হয়নিতে ক্লিক করবেন। অবশ্যই এই জায়গাটাই উল্লেখযোগ্য, টিকা যদি হ্যাঁ হয় তাহলে টিকার কার্ডের আইডি, যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, এগুলোর দিতে হবে। ঠিক আছে, মানে আপনাকে নথি হিসাবে দিতে হবে, অর্থাৎ ডকুমেন্ট দিতে হবে। তো এখানে হ্যাঁ, যদি টিকাকরণ করে থাকেন, শুরু করেন বা কমপ্লিট হয়ে যায় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর না দিলে টিকাকরণ করা হয়নি এটাই ক্লিক করবেন। যে কটা শিশু আছে প্রত্যেকটা বাড়িতে বাচ্চার জন্য ও অ্যাকচুয়ালি লিখবেন। তারপরে এখানে হচ্ছে শিশুর বিদ্যালয়ের নাম, এগুলো তো বললাম। তারপরে এখানে চলে যাচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধাকারী। ঠিক আছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধাকারী, আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সরকারি কোনো সেন্ট্রাল কিংবা স্টেটের কোনো না কোনো সরকারি সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি প্রধান, আপনি বাড়ির প্রধান, আপনি যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি সুবিধা না পেয়ে থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁতে ক্লিক করেন, কোন প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন, ধরুন আপনি মানে কৃষক যোজনা, ঠিক আছে, বা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন, সেই যে কটা প্রকল্পে আপনি সুবিধা পাচ্ছেন, টাকা পাচ্ছেন, মাসে সরকারি টাকা পাচ্ছেন, বছরে পাচ্ছেন বা মাসে পাচ্ছেন, সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, বাড়ির প্রধান যে আছে সে যে কটা প্রকল্প পাচ্ছে সে কটা প্রকল্প নাম লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কি হচ্ছে, নাতে ক্লিক করবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। ধরুন আপনার বাড়িতে সদস্য 1 যে রয়েছে সেই মহিলা কোনো সরকারি প্রকল্প পাচ্ছে, তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। এই মুহূর্তে ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাহলে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ঠিক আছে, আরও ধরো 2-3টে প্রকল্প পেলে টাকা, সেটা লিখবেন। তারপরে সদস্য 2, ধরুন আপনি এই মুহূর্তে যুবসাথী পাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁতে ক্লিক করে যুবসাথী লিখলেন। ঠিক আছে, যুবসাথী, যুবসাথী লিখলেন। ধরুন আপনার সাথে সাথে আপনি স্কলারশিপ পাচ্ছেন, তো স্কলারশিপ লিখলেন। ঠিক আছে, আপনার বাচ্চা আছে, সেই বাচ্চা ধরুন সদস্য যে রয়েছে সে বাচ্চা ধরুন কোন স্কলারশিপ পাচ্ছে, তো প্রকল্প দিয়ে স্কলারশিপের নাম দিলেন। এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, সরকারি কী কী অনুদান পাচ্ছে, আপনাদের কোন সদস্য কতগুলো সরকারি অনুদান পাচ্ছেন সেগুলো দেবেন। তারপরে বাদ দেওয়া হলে কারণ লিখতে হবে, মানে এখানে কোনো কিছু যদি এখান থেকে যা যা ডিটেলস দিয়েছেন সেগুলো থেকে বাদ দিয়েছেন, কেটে দিয়েছেন, তো সরকারি যে সমস্ত অফিসার আছে সেখানে ডিটেলস লিখবে যে কেন বাদ দিয়েছে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে ঘোষণার সম্মতি, এখানে দিয়েছেন আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ করা যেতে পারে। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অ্যাকচুয়ালি যে আপনি যেগুলো দিচ্ছেন, যে নথি দিচ্ছেন, যে ডেটা দিচ্ছেন, যে ডকুমেন্ট দিচ্ছেন, সমস্তটা সঠিক দিচ্ছেন। যদি ভুল দেন তাহলে আপনার সমস্ত পরিবারের যে সরকারি অনুদান আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দ্রষ্টব্যতে কী বলেছে, পরিবার বলতে এখানে একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান। আমি যেটা বললাম যে পরিবার বলতে এখানে যারা একই রান্নাঘর থেকে একই হাঁড়িতে যাদের ভাত হয়
সেই সংখ্যাগুলোই হচ্ছে সদস্য সংখ্যা। এবং তারপরে এখানে নির্দেশিকা নির্দেশিকা আপনি দেবেন, যে নির্দেশিকা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার কি হচ্ছে এখানে টিক করবেন, টিক করে আপনি এখানে স্বাক্ষর দিয়ে দেবেন, ঠিক আছে, মানে আপনার সিগনেচার করবেন, যে পরিবারের প্রধান রয়েছে তারই সিগনেচার করবেন, ঠিক আছে। সিগনেচার করলেন, এরপরে পরবর্তী যে বিষয়টা, এই যে এখানে সামনে দিয়ে সিগনেচার করলেন, তারপরে এখানে কিন্তু ফর্ম শেষ হয়ে যাচ্ছে। তারপরে এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সবটাই এই সরকারি যে অফিসার থাকবে সেই অফিসার করবে, আপনি এখানে কিছু করতে যাবেন না, তারা বলবে, তাদের সামনেই যা করানো তারা করবে। এখানে লিখেই দিয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনার করার দরকার নেই, অফিসিয়াল ইউজে হবে, ঠিক আছে। পুরোটা বললাম, অনেক বড় ফর্ম, বাদবাকি আমি মানে এত নথির কি প্রয়োজন ছিল আমি জানার কথা না, কারণ যে অ্যাপ্লিকেশন করবে তাছাড়াও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রত্যেকের ডিটেলস, প্রত্যেকের প্যান কার্ড, আধার কার্ড, মানে একজন পরিবারে ধরুন অন্নপূর্ণা পাবে, তার জন্য যত গোষ্ঠীর লোক আছে সবার ডিটেলস দিতে হবে, ঠিক আছে।